আমি আজ 2 মাস পর জেল থেকে বের হচ্ছি। আসলে আমাকে জামিন করে বের করা হয়েছে। আমার বাবা শহরে অনেক বড় একজন শিল্পপতি, তাই বেশি দিন জেলে থাকতে হয়নি। তাই আজ আমার জামিন হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হয়ে আনমনে হাঁটতে হাঁটতে বাসার দিকে আসছি আর রিমির কথা ভাবছি। মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমার ভালোবাসা কোনো দিন বুঝলো না। খুব ভালোবাসতাম রিমিকে। রিমি দেখতে একদম ডানাকাটা পরীর মতো, যাকে দেখলে যে কোনো ছেলে ক্রাশ খাবে। এবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আহনাফ ইসলাম আরিয়ান। আমি অনার্স শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। পরিচয় দিতে দিতে আমার বাসায় চলে আসলাম। বাড়ির কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা এসে দরজা খুলে দিল। আমি মাকে দেখে অনেক খুশি হলাম। 2 মাস পরে মাকে দেখলাম, কিন্তু মা আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে ঢুকে গেল। আজ আমার একটা অন্যায়ের জন্য মা আমার সাথে কথা বলল না। খুব খারাপ লাগছে। মা আমার সাথে কথা না বলে মুখে এক রাশ বিরক্ত নিয়ে চলে গেল আমার সামনে থেকে। আমি মার পিছু নিলাম। আমি আমার মাকে ডাকলাম, কিন্তু মা কোনো কথা বলছে না। এবার আমি দৌড়িয়ে মায়ের সামনে গেলাম। মা, কি হলো? আমার সাথে কথা বলছো না কেন? আমি তো রাগের মাথায় একটা ভুল করেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেবে? আমার কোনো ছেলে নেই। আহনাফ নামে একটা ছেলে ছিল, কিন্তু 2 মাস আগে সে মারা গেছে আমার কাছে। তুই আমার ছেলে না, তোর ওই পাপী চেহারা আমাকে দেখাবি না। আর তোর এই নোংরা মুখে আমাকে কোনোদিন মা বলে ডাকবি না। তাই বলে মা কান্না করতে করতে চলে গেল রুমে। এবার মায়ের কথা শুনে আমার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকলো। শেষ পর্যন্ত আমার মা আমাকে দূরে ঠেলে দিল। খুব কষ্ট হচ্ছে, তাই রুমে এসে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম ভাঙল দরজার ঠক ঠক শব্দে। আমি উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবাকে দেখে কান্না করে দিলাম আর বাবাকে জড়িয়ে ধরলাম। আসলে বাবার সাথে আমি খুব ফ্রি ছিলাম। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি যা বলবে তাই হবে। আর একটা কথা তোকে না জানিয়ে আমি বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি তুই আমার কথা রাখবি। বলো বাবা, আমি তোমার সব কথা রাখবো। আমি তোর সাথে রিমির বিয়ে ঠিক করেছি, কারণ তোর জন্য রিমির জীবন নষ্ট হোক আমি তা চাই না। তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তুমি যা ভালো বোঝো তাই করো। আপনারা ভাবছেন এই রিমিটা কে? আসুন 2 মাস আগের কাহিনী বলছি। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। আমার বন্ধুর নাম রাজু। ওই শালা এত সকালে ফোন দিয়ে আমার আরামের ঘুম নষ্ট করলি কেন রে? আরে রাখ তোর আরামের ঘুম। আর এদিকে রিমি ভাবি অন্য একটা ছেলের সাথে এক রিক্সায় কলেজে যাচ্ছে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। রাজুর মুখে রিমির কথা শুনে আমার নিমিষেই ঘুম উধাও হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রওনা দিলাম। আসুন রিমির সাথে পরিচয় করে দেই। রিমি আমাদের কলেজে 2য় বর্ষের ছাত্রী। আমি রিমিকে 2 বছর ধরে ভালোবাসি। রিমিকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু রিমি রাজি হয়নি। রিমিকে আমি অনেক ভালোবাসি, যা রিমিকে কেউ এরকমভাবে ভালোবাসতে পারবে কি না আমার জানা নাই। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। এসে দেখি রিমি একটা ছেলের পাশে বসে আছে আর হেসে কথা বলছে। আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। আমি সোজা গিয়ে রিমির পাশে বসা ছেলেটির শার্টের কলার ধরে সোজা নাকে একটা ঘুষি মারলাম, আর ছেলেটি নাকে হাত দিয়ে সোজা মাটিতে বসে পড়ল। ওই তোরে বলছি না কোনো ছেলের সাথে যেন না মিশতে, তারপরেও তুই কেন ওই ছেলের সাথে কথা বলছিস? হুম? আপনি ওকে মারলেন কেন? আপনি জানেন ছেলেটি কি হয় আমার? ও আমার কাজিন হয়। আসলে আপনাদের মতো এমন বখাটেদের জন্য আমাদের মতো মেয়েরা আজ অসুরক্ষিত। আপনি একটা বখাটে, আর যাই হোক আপনাকে ভালোবাসা যায় না। রিমি,
আমি সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেই জন্য তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। তাই বলে রিমি চলে গেল কলেজ থেকে। রিমির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সে আমাকে রাস্তার কুকুর বলল। কিন্তু হঠাৎ করে মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। আমাকে রাস্তার বখাটে মাস্তান বলল। আমি যদি বখাটে মাস্তান হই তাহলে বখাটের মতোই রিমির ভালোবাসা আদায় করে নিব। কাল রিমিকে দেখাবো বখাটেরা কিভাবে ভালোবাসে। পরের দিন সকালে রিমির জন্য অপেক্ষা করছি রাস্তায়। আজ রিমিকে বখাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর রিমি আসলো, তবে আজ একা এসেছে। আমি কোনো কথা না বলে রিমিকে জোর করে তুলে নিয়ে বাইকে বসিয়ে প্রচণ্ড স্পিডে বাইক চালিয়ে একটা পুরনো ভাঙা ঘরে নিয়ে চলে আসলাম। আসার সময় রিমি অনেক চিৎকার করছিল আর অনেক ভয় পেয়ে গিয়েছিল। রিমি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না। তোমাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি, তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান তা তোমার এমন আচরণেই বোঝা যায়। তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে আমাকে এমন ভাবে তুলে নিয়ে আসতে পারতে না, কারণ এগুলো রাস্তার বখাটেগুলোই পারে এমন কাজ করতে, যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি। তুমি এরকম, তাহলে তোমার বাবা মা কিরকম হবে আল্লাহই জানে। এবার আমার মাথায় রাগ উঠে গেল। তুই আমাকে যা বলার বল, কিন্তু আমার মা বাবাকে তুই কেন মাঝখানে তুললি? কেন? আমি এবার রিমিকে শরীরের সব শক্তি দিয়ে রিমিকে একটা চড় মারলাম, আর রিমি পাশে পড়ে গেল। আমি তখন রিমির কাছে গিয়ে রিমির শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে রিমির উপর শারীরিক অত্যাচার করলাম। আমাদের ভাষায় যাকে বলে ধর্ষণ। হ্যাঁ, আমি রিমিকে ধর্ষণ করেছি। আমাকে বখাটে বলে, মাস্তান বলে আমার মা বাবাকে গালি দেয়। রিমি আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার শক্তির সাথে রিমি আমার পা পর্যন্ত ধরেছিল, কিন্তু আমার সেই সময় মাথায় প্রচণ্ড রাগ উঠেছিল। রিমি একভাবে কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো। হয়তো রিমির চিৎকার শুনে মানুষ চলে এসেছে। মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমি জেলখানায়। তারপর আমার বাবা আসলো। বাবা সব কাহিনী শুনতে চাইলো। বাবাকে আমি সব খুলে বললাম। বাবা বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করিয়ে নিয়ে যাব। আমি জেলে থাকতে রিমিডার কোনো খোঁজ খবর পাইনি। এমনকি আমার মা আমাকে দেখতে আসেনি। বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে, আর তার 2 মাস পর জামিন হয়ে যায়। আর তার পরের কাহিনী সব আপনারা তো জানেন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিচে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে। আমি যেই নাস্তা করার জন্য টেবিলে বলতে যাব, তখনই আমার মা নাস্তা রেখে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য মা নাস্তা না করে উঠে চলে গেল। মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমিও নাস্তা না করে বাবার সাথে অফিসে চলে গেলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা খুব ভালো কাটলো। হঠাৎ করে বাবা আমার ডেস্কে আসলো। আগামী শুক্রবার তোর বিয়ের প্রস্তুতি নিয়ে রাখছি। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। কোনো আয়োজন বাদেই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল, আর কেউ ছিল না। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আর ভাবছি রিমির সামনে কোন মুখ নিয়ে যাব। রিমি কোনো দিন মেনে নিতে পারবে আমাকে? তারপর 3 টাকার সাহসে নিয়ে রুমে ঢুকে পড়লাম, কারণ রিমিকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ রিমিকে আমি ভালোবাসতাম। আর আমার রাগের কারণে রিমির জীবনটা নষ্ট হয়ে গেল। রুমে ঢুকে দেখি রিমি বসে বসে কান্না করছে। আমি রিমির পাশে বসতে যাব, তখনই রিমি আমাকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে বলল, তুই আমার পাশে আসবি না। তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনো দিন ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসেবে কোনো দিন মানব না। তুই কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না। রিমি, আমি তোমাকে এর আগেও ভালোবাসতাম, আর এর পরেও ভালোবাসবো। সেদিন রাগের মাথায় ওসব কাজ করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। আর রাস্তার বখাটে মাস্তানের সাথে আমি এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয় তাহলে আবার আমাকে রাস্তার কুকুরের মতো ভোগ করো।
সেটা তো তুমি খুব ভালো করেই পারবে। তাই বলে রিমি ঘুমিয়ে পড়ল আর আমি নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়লাম। রিমি আমাকে কোনোদিন মেনে নেবে না সেটা আমি জানতাম, কিন্তু রিমি কেন বোঝে না যে আমি রিমিকে অনেক ভালোবাসি। রিমি বিছানায় শুয়ে পড়ল আর আমি নিচে একটা চাদর আর বালিশ নিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি এখনো শুয়ে আছে, কিন্তু রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে মেয়েটা অনেক সুন্দর ছিল, এই 2 মাসে রিমি অনেক শুকিয়ে গেছে। মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না। রিমি নড়াচড়া করছে, মনে হয় ঘুম থেকে এখনই উঠে পড়বে। তাই আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি রিমি হাঁটু ভাঁজ করে বিছানার উপর মাথা নিচু করে বসে আছে। কি হয়েছে রিমি, তুমি এমনভাবে বসে আছো কেন? ফ্রেশ হবে না? এবার রিমি মাথা তুলল, দেখি রিমি কান্না করছে। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। আমি কান্না করি আর যাই করি, আপনাকে না দেখলেও চলবে। যে মানুষটা আমার সবকিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন, আশা, ইজ্জত, যে মানুষটা নিমেষেই সব শেষ করে দিয়েছে, তার সাথে আমার এক রুমে থাকতে হচ্ছে। কতটা ঘৃণা করি আপনাকে জানেন আপনি? আপনাকে দেখলে আমার মনে হয় যে নিজেকে শেষ করে দেই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। আর যদি রাস্তার কুকুরদের মতো যদি আবার আমাকে ভোগ করতে চান তাহলে করতে পারেন, কারণ বিয়ের আগে আপনি একটা মেয়ের বেঁচে থাকার সম্বলকে ছিনিয়ে নিয়েছেন। তাই আপনাকে আমি ঘৃণা করি আর আজীবন ঘৃণা করব। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় আসলাম আর ভাবতে লাগলাম রিমিকে কোনোদিন ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করব না। মেয়েটা এই 2 মাস অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই রিমি যেন সুখে থাকে, তাই তাকে তার মতো থাকতে দেব। বাসায় এসে দেখি মা আর রিমি রুমে রান্না করছে। মা আর রিমি তারা দুজনে হেসে হেসে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল যে রিমি মাকে আপন করে নিয়েছে। আমি সোজা রুমে চলে আসলাম, এসে গুছিয়ে নিলাম, অফিস যেতে হবে। ব্যাগ নিয়ে নিচে এসে দেখি মা আর রিমি একসাথে বসে নাস্তা করছে। আমি একটু না অনেক অবাক হলাম, কারণ মা আমাকে ছাড়া কোনোদিন নাস্তা করেনি। খুব কষ্ট হতে লাগলো। দেখলাম আমার নাস্তাটা টেবিলের একপাশে রাখা আছে। আমি একবার রিমি আর একবার মায়ের দিকে তাকালাম, দেখি তারা মাথা নিচু করে নাস্তা করছে। আমার ভীষণ রাগ হতে লাগলো, কারণ তারা আমাকে একবারও ডাকলো না নাস্তা করতে। তাই আমি নাস্তা না করেই অফিসে চলে গেলাম। গিয়ে আব্বুর সাথে সব কিছু দেখাশোনা করতে থাকলাম। আমি এখন আর বন্ধুদের সাথে তেমন বেড়াই না। দুপুরে লাঞ্চ টাইমে আমি আর বাবা গাড়িতে করে বাসায় আসলাম দুপুরের খাবার খেতে। আমি আর বাবা টেবিলে বসলাম, দেখলাম বাবাকে প্লেট ভাত সব কিছু এগিয়ে দিচ্ছে মা আর রিমি, কিন্তু আমার সামনে কেউ কিছু দিচ্ছে না। সবাই দুপুরের খাবার খাওয়া শুরু করে দিলে কিন্তু আমার উপর কোনো কারোর নজর নেই। খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে খাবার না দিয়ে কোনোদিন খাইনি, আর আজ এটা কি হলো। খুব হাসি পাচ্ছে আর বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করছে। তখন বাবা আমার দিকে একটা প্লেট এগিয়ে দিল আর কিছু ভাত দিল। আমি না খেয়ে উঠে পড়লাম আর বাইরে চলে আসলাম। এখন আর অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে 1 প্যাকেট সিগারেট কিনলাম আর চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায়। সেখানে রাত 10টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় একটা ফুচকার দোকান দেখলাম। আগে রিমি ফুচকা খুব পছন্দ করত, তাই রিমির জন্য কিছু ফুচকা নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি রিমি টিভি দেখছে। আমি রিমির দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। রিমি একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। কি হলো ধরো, তুমি তো আগে প্রচুর ফুচকা খেতে, নাও তোমার জন্য নিয়ে আসলাম। আপনাকে বলেছি না আমার বিষয়ে আপনার কোনো অধিকার ফলানোর চেষ্টা করবেন না। আর আপনি কি ভাবছেন আপনার হাতের জিনিস আমি খাবো? ভাবলেন কিভাবে? আপনার ওই নোংরা হাতে আমি কোনোদিন 20 পর্যন্ত খাবো না। যে একটা মেয়ে সম্মান দিতে পারে না তার হাতের জিনিস খেলে আমার পাপ হবে। যত সব রাস্তার কুত্তা, বখাটে মাস্তান। আবার আপনাকে গালি দিলাম, এখন তো আর জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না, আর সে চাইলেই আর আটকাতে পারবে না। আমি আর কোনো কথা বললাম না। প্যাকেটটা টেবিলের উপর রেখে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি ঘুমায় পড়ছে। আমি কিছুক্ষণ রিমির দিকে তাকিয়ে শুয়ে পড়লাম, কারণ রিমি যতই আমাকে গালাগালি দিক, এসবের জন্য দায়ী তো আমি, আর আমি রিমিকে অনেক ভালোবাসি। এভাবে কিছুদিন চলে গেল। এই কয়দিন মা আমার সাথে একবারও কথা বলেনি, আর রিমি কথা বললেই গালাগালি দিত আর অবহেলা করত। আমি আর সহ্য করতে পারতি না
আপনজনের অবহেলাগুলো। আমি এই কয়দিন বাড়িতে খাবার খাইনি, কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করেনি কিছু খাইছি কিনা। আজ অফিসে বসে কাজ করছি, আর তখন বাবা এসে বলল রিমি নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। আমি আর বাবা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি রিমি আর মা রিমির সাথে কথা বলতেছে। রিমি বিছানায় শুয়ে আছে আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল। আমি গিয়ে রিমির পাশে বসলাম, আর রিমি একটু দূরে সরে গেল। কি হয়েছে তোমার? বাবা বলল তোমার শরীর খারাপ। কি হলো বলো, কি হয়েছে? বড় সমস্যা হলে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি মা হতে চলেছি। কি? আমি বাবা হতে চলেছি? এত খুশি সংবাদ, আর তুমি এমন মনমরা হয়ে বলছো কেন? তুমি জানো না আমি কত খুশি। আমি অ্যাবর্শন করব। মানে ঠিক বুঝলাম না। আমি এই বাচ্চা চাই না, আমি অ্যাবর্শন করব। কি বলছো এসব? বাচ্চা অ্যাবর্শন করবে মানে? পাগল হলে নাকি তুমি? আমি কিছুতেই হতে দিব না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দেব না। আমার পেটে আমি কোনো বখাটে মাস্তানের ধর্ষণকারীর বাচ্চা রাখতে পারবো না। আমার পেটে কোনো অমানুষের বাচ্চা রাখতে দেব না। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি অ্যাবর্শন করব। রিমি, তুমি যা শাস্তি দিবে আমাকে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাকে তুমি কোনো ক্ষতি করো না। সে তো আর কোনো দোষ করেনি। প্লিজ, তুমি এমন করো না। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নিব, কিন্তু আমার বাচ্চাটাকে কোনো ক্ষতি করো না। তোমার পায়ে পড়ি প্লিজ, এমন বড় শাস্তি আমাকে দিও না। আমার পেটে যে বাচ্চা, সে একটা অমানুষের বাচ্চা, একজন বখাটের বাচ্চা, যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে। আর তার বাচ্চা বড় হলে তার বাবার মতো হবে না, সেটা কেউ বলতে পারে? তাই আমার পেটে কোনো অমানুষের বাচ্চা পেটে ধরে রাখতে পারবো না। আর এই বাচ্চা যদি বড় হয়ে তার বাবার মতো অমানুষ হয়, তাই আগে থেকে আমি পৃথিবীতে কোনো অমানুষ নিয়ে আসতে পারবো না। প্লিজ রিমি, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাকে কিছু বলো না। আমি তোমাকে কথা দিলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথেই তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা পর্যন্ত তোমাকে দেখতে দেব না। তার আগে আমি সব কিছু ছেড়ে চলে যাব। আমার কান্না দেখে রিমির হয়তো কিছুটা মায়া হলো, তাই সে আর কিছু বলল না। আমার সামনে থেকে উঠে চলে গেল। আমি ওখানে বসে বসে ভাবছি, নিজের সন্তানকে কেউ কোনোদিন এভাবে বলে আমার কোনোদিন জানা ছিল না। রিমির সাথে না হয় আমি একটা অন্যায় করেছি, কিন্তু সে তো আমার বউ হয়। আমি তো রিমিকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে কেন রিমি আমার সাথে এমন করছে? রিমিকে তো আমি অনেক ভালোবাসি, রিমি কেন বোঝে না? আমি বাইরে চলে আসলাম আর এক প্যাকেট সিগারেট নিলাম, নিয়ে ছাদে চলে আসলাম, আর মনের সব দুঃখ ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি। আমার সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আমি সবার থেকে ওকে দূরে নিয়ে চলে যাব। কেউ যেন তাকে অমানুষের বাচ্চা না বলতে পারে। রিমি তো আমার সন্তানকে কোনো দিন মেনে নেবে না, তাই সবাইকে বোঝার আগে আমি আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব। চাইলেই আর খুঁজে পাবে না। সিগারেট শেষ করে নিচে আসলাম, এসে দেখি সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। আজকেও আমাকে না ডেকে সবাই একসাথে খাওয়া শুরু করে দিয়েছে। আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন বাবা আমাকে ডাকলো খাবার খেতে। আমার ক্ষুধা নাই বলে রুমে চলে আসলাম। আমার মায়ের কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেলাম যে আমার সাথে এই কয়টা দিন একটা কথাও বলেনি। আমি নিচে বিছানায় পেতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। সকালে উঠে দেখি রিমি খাটের উপর নেই, হয়তো নিচে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। বিকালে অফিস শেষে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, কিছু ফল আর মাদার হরলিক্স আর অন্যান্য মায়ের শরীরের উপকারে আসে সব কিছু নিয়ে আসছি। তখন অঝোর ধারায় বৃষ্টি হতে লাগলো। আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। অনেক দিন বৃষ্টিতে গোসল করিনি। আমার আবার বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লাগে। আমি কোনো কিছু না ভেবে একভাবে হেঁটে চলেছি। বাসায় এসে কলিং বেল বাজালাম, দেখি আব্বু দরজা খুলে দিছে। কিরে, তুই বৃষ্টিতে কেন ভিজছস? তোর জ্বর আসবে। কিছু হবে না, অনেকদিন পর বৃষ্টিতে ভিজেছি তাই ভালো লাগছে। আমার রুমে চলে আসলাম। এসে দেখি রিমি জানালার গ্রিল ধরে এক মনে বাইরে তাকিয়ে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি আমার দিকে তাকালো। আমি রিমির হাতে ফল আর হরলিক্সের প্যাকেটটা দিতে যাব, তখন রিমি
চিৎকার করে রেগে বলল, আপনাকে এইসব আনতে বলেছে কে? এসব ঢঙের কোনো দরকার নেই। আমার জীবনটা শেষ করে এখন নাটক করতে আসছে। যত সব ঢং দেখলে বাঁচি না। আর আপনি ভাবলেন কি করে একটা অমানুষের হাতের জিনিস আমি খাবো? যদি সারাদিন না খেয়েও থাকি তবুও আপনার মতো একটা মানুষের কোনো জিনিস খাবো না। রিমি, আমি এসব কিছু আনতে চাইনি, শুধু আমাদের বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে শাস্তি দেবার দাও, আমাদের বাচ্চাটাকে কোনো শাস্তি দিও না। তুমি এগুলো আমার বাচ্চার জন্য নিয়মিত খাও। আমাদের বাচ্চা মানে শুধু আপনার বাচ্চা, আমার কোনো বাচ্চা নেই। তাও আবার আপনার মতো একটা জানোয়ারের বাচ্চা নেব আমি? কোনোদিন না, কোনো দিন সম্ভব না। আচ্ছা, শুধু আমার বাচ্চা তোমাকে বাচ্চার মা বলে, আমি কোনোদিন পরিচয় দেব না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, শুধু আমার বাচ্চাটার জন্য এগুলো নাও। এবার রিমি রাগী মুখে আমার হাত থেকে প্যাকেট নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি বিছানায় শুয়ে পড়ছে। আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসলো। আমি একটা চাদর নিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখি সকাল 12টা বেজে গেছে, আর আমার পাশে বাবা বসে আছে আর মাথায় পানি দিচ্ছে। তাহলে সারা রাত আমার শরীরে জ্বর ছিল, কিন্তু রিমির তো জানার কথা যে আমার জ্বর এসেছে। হয়তো রিমি আমার উপর ঘৃণা করে, আমার শরীরে হয়তো স্পর্শ করেনি। বাবা, তুমি এখানে? রিমি মাথায়। সকালে অফিসে গিয়ে দেখি তুই আসিসনি, আবার ফোন বন্ধ। তাই আমি বাড়িতে এসে দেখি তুই জ্বরে শরীর কাঁপুনি দিয়ে উঠছে, তাই আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। আসলে বাবা সব জানে যে রিমি আর মা আমার সাথে কথা বলে না, তাই হয়তো বাবা আমার খোঁজ খবর নিচ্ছে। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আমার মায়ের জন্য আমার উপর একটু মায়া হলো না। আর রিমিকে তো আমি নিজের থেকেও ভালোবাসি, তাহলে রিমি অন্তত একটু দেখতো যে আমি মারা গেছি না বেঁচে আছি। বাবা কিছু খাবার নিয়ে আসবে, রাতে থেকে কিছু খাওয়া হয়নি। একটু বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না বাবা, দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে নেব। আমি সব বুঝি রে বাবা, মেয়েটা তোকে এখনও ক্ষমা করতে পারেনি। আমি নিয়ে আসছি খাবার। তাই বলে বাবা চলে গেল নিচে খাবার আনতে, আর আমি বিছানায় শুয়ে আছি। তখন রিমি রুমে আসলো, আর আমার দিকে একবার তাকিয়ে নিজের কাজ সেরে আবার রুমের বাইরে চলে গেল। আমি যেই মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সেই মেয়েটা আমার প্রতি একটু মায়া কাজ করে না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসেছিলাম তাকে আমি। সেদিন হয়তো আর আমাকে পাবে না, সব কিছু মায়া ত্যাগ করে চলে যাব। তখন আমার উপরে আর কারো রাগ থাকবে না, কেউ আমাকে অমানুষ জানোয়ার বকাটে বলবে না। তারপর বাবা আমাকে খাবার দিয়ে গেল, আমি খেয়ে নিলাম। তারপর বিকালের দিকে একটু শরীরটা ভালো হলো, আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম আর কিছু খেয়ে নিলাম। এভাবে চলে গেল 2 দিন। এই 2 দিন আমার শরীরে হালকা জ্বর ছিল, কিন্তু মা, রিমি কেউ আমাকে দেখেনি, সবাই অবহেলা করেছে। এখন কেমন যেন নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। নিজের আপনজনের এমন অবহেলা সহ্য হচ্ছে না। আমি বাসার খাবার খুবই কমই খাই, বেশিরভাগই বাইরে খাই। আজ আবার একটু অফিসে আসলাম, এসে কিছু কাজ করে বাসায় আসার সময় রিমির জন্য কিছু জিনিস কিনলাম, যাতে আমার বাবুটা রিমির ভেতরে সুস্থ থাকে। মা আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি আগ বাড়িয়ে কথা বলতে গেলেও মা কথা বলে না, আর রিমি আমার সাথে যখনই কথা বলতে আসে তখনই রাগ দেখিয়ে আর গালাগালি করে। এইভাবে চলে গেল 7 মাস। এখন রিমি একটু একটু করে নিজের শরীরের উপরে যত্ন নেওয়া শুরু করছে। হয়তো নিজের সন্তান, তাই একটু মায়া হচ্ছে। এখন রিমির যা যা প্রয়োজন সব বাবাকে বলে, আর বাবা আমাকে বলে আমি সেগুলো নিয়ে আসি। মাঝে মাঝে দেখি রিমি নিজের পেটে আলতো করে হাত বোলায় আর নিজে নিজে কথা বলে। খুব আস্তে আস্তে কথা বলে, আমি শুনতে পারি না, মানে নিজের সন্তানের সাথে কথা বলে। এসব দেখে খুব ভালো লাগে যে রিমি তার পেটের সন্তানকে একটু একটু করে ভালোবাসতে শিখেছে। হাজার হলেও মা সে। আর রিমি আগে সবসময় কেন মনমরা আর উদাস হয়ে থাকতো, এখন আর আগের মতো থাকে না, আবার আগের মতো স্বভাবটা ফিরে আসছে। আর এখন রিমি আমার দিকে কেন আর চোখে তাকায়, তবে মাঝে মাঝে আমি সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার উপরও একটু একটু মায়া জন্মাতে শুরু করছে, কিন্তু সেদিক থেকে আমার কোনো ইচ্ছাই নেই। আমি সারাদিন আমার মতো থাকি, আর রিমি রিমির মতো। আজ মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, উঠে দেখি রিমি ঘুমিয়ে আছে, আর এতটা হাত রিমির পেটের উপর। হয়তো বাচ্চাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি এবার উঠে রিমির পাশে গিয়ে বসলাম, আর আমার হাতটা
রিমির পেটে আলতো করে রাখলাম। খুব ভালো লাগছে আমার। ছোট বাবুটা রিমির মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে। আমি আস্তে আস্তে মাথাটা নিচু করে রিমির পেটে চুমু খেতে যাব, তখন রিমির ঘুমটা ভেঙে যায়। আর রিমির পেটে আমার হাত দেখে আর আমার মুখটা রিমির পেটের কাছে দেখে রিমির চোখ রাগে ভরে গেল। আর রিমি আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিল। রিমি আমাকে 2টা চড় মারলো আর আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি গালে হাত দিয়ে রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর রিমির চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। কুত্তা, তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি? ছোট লোক একটা, তোর কোনো মনুষ্যত্ব বোধ নেই। তুই দেখছিস আমার পেটে 7 মাসের বাচ্চা, তারপরে তুই কিভাবে আমার কাছে আসছিস? হ্যাঁ, তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নেই। ছি ছি ছি, মনে হচ্ছে আমি এক্ষুনি এই পৃথিবী ছেড়ে চলে যাই। প্লিজ রিমি, তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বিশ্বাস করব তোকে? তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোক জানোয়ারের বাচ্চা কুকুরকে বিশ্বাস করব? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা 7 মাসের গর্ভবতী মায়ের কাছে তোর আসতে একটু বিবেকে বাঁধলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিন ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনোদিন ভালো হয় না। আমি আর কিছু না বলে বাইরে চলে আসলাম। এসে ছাদে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার। রিমি আবার আমাকে ভুল বুঝলো। আমি তো আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম, আর রিমি আমাকে থাপ্পড় মারলো। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা পানি বের হলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। আমার সন্তানের জন্য আমাকে বেঁচে থাকতে হবে, নইলে আমার মতো আমার সন্তানও এমন অবহেলা পাবে। আর নিজের আপনজনের কাছ থেকে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার, এই শহর থেকে অনেক দূরে চলে যাব। চাইলেও কেউ আর খুঁজে পাবে না। সারা রাত এভাবে ছাদে কাটিয়ে দিলাম। রিমির কথা ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে ঠিক খেয়াল করিনি। সকালে নিচে চলে আসলাম। এসে সোজা মায়ের রুমে চলে গেলাম। দেখি মা বসে আছে। আমি মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। মা, কেন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? কেন এমন অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। সেদিন রিমি তোমাদের নামে অনেক খারাপ ভাষায় গালাগালি করছিল, তাই আমি রাগের মাথায় রিমির সাথে এমন ব্যবহার করি। চাইলে তুমি আমাকে মারতে পারো, আর যদি না শাস্তি দাও তাহলে তুমি একবার বলো যে এ বাড়ি থেকে চলে যেতে। আমি সব কিছু ছেড়ে চলে যাব, আর কোনোদিন তোমার এই শয়তান ছেলের মুখ দেখতে দেব না। তোর সাথে আমার কোনো কথা নেই। আমি আগেই বলেছি, আমার ছেলে সেদিনই মারা গেছে আমার কাছে, যেদিন সে ওরকম একটা নোংরা কাজ করেছিল। আর আমি কারো মা না, আমার কোনো ছেলে নেই। তুই যেখানে পারিস সেখানে চলে যা, আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে মা, আমি আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। তখন এই শয়তানটার চেহারা তোমাকে আর দেখতে হবে না, আর কোনো অমানুষ তোমাকে মা বলে ডাকবে না। আমি মায়ের রুম থেকে চলে আসলাম নিজের রুমে। রুমে ঢুকে দেখি রিমি বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিস যাওয়ার জন্য, যাতে রিমির ফ্রেশ হওয়ার আগে আমি অফিসে চলে যেতে পারি। রিমির বাথরুম থেকে বের হবার আগে আমি অফিসে চলে আসলাম। বাইরে থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। সারাদিন অফিস করে বিকালে যখন ছুটি হলো, তখন ভাবলাম এখন বাসায় গেলে রিমি মা হয়তো আমাকে দেখে আবার বিরক্ত হতে পারে। তাই একটু পার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 12টার সময় বাসায় আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে যাইনি, কারণ রিমি আমাকে দেখলে আবার রাগ করবে। আবার মাঝরাতে আমি কিছু করব ভেবে সারা রাত জেগে থাকতে পারে, আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও 1 মাস চলে গেল। এই 1 মাসে আমি কারোর সাথে কথা বলিনি, মানে কেউ আমার সাথে কথা বলেনি। শুধু বাবা কথা বলতো আমার সাথে, আর কথা বলবে কিভাবে? আমার সাথে এখন কারো দেখা হয় না। খুব সকালে উঠে অফিস চলে যাই আর ফিরি অনেক রাত করে, তাই কারোর সাথে দেখা হয় না। আর যদিও ভুল করে মা অথবা রিমির সামনে চলে আসে, তখন আমি মাথা নিচু করে চলে আসি। আর এই 1 মাস আমি কোনোদিন বাসার কোনো খাবার খাইনি। হয়তো আমার জন্য রান্না করা বন্ধ হয়ে গেছে। একদিন সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ আর সকালে বাসা থেকে বের হতে পারিনি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যেই রুম থেকে বের হব,
তখন দেখি রিমি আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি রিমির এক সাইড করে চলে আসতে যাব, তখন দেখি রিমি আমাকে কি বলতে চাইলো। আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চেয়েছিল যে কিছু ফল আর কিছু হেলদি খাবার কিনে আনার জন্য বলতে চাইছিল। তাছাড়া রিমি আমার সাথে কেন কথা বলবে? তাই আমি অফিসে চলে আসলাম। সারাদিন অফিস করে অফিস শেষে ফলের দোকানে গিয়ে অনেক ফল, মাদার হরলিক্স সব কিছু কিনলাম। কিনে বাবার কাছে গেলাম। বাবার কাছে ফলের প্যাকেটটা দিয়ে বললাম এইগুলো রিমিকে দিতে। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। বাবা সব কিছু জানে যে মা আর রিমি আমার সাথে কথা বলে না, কিন্তু বাবা কিছু বলতে পারে না। দোষটা তো আমারই ছিল। তারপর অফিস শেষ করে রাত 11:30-এ বাসায় আসলাম। দেখি সব রুমে লাইট অফ মনে হয়, সবাই ঘুমিয়ে পড়ছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি আমার রুমে খাটের উপর বসে আছে। আমি রিমিকে দেখে কিছুটা ভয় পেলাম। রিমি, তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে ডাকতে পারতে, তুমি কষ্ট করে কেন এলে? রিমি ভাবছে আমি এতদিন শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছি, কত গালাগালি দিয়েছি, আর সেই মানুষটা আমার সাথে কোনোদিন খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর কোনোদিন রাগ পর্যন্ত করেনি। রিমি, কি ভাবছো তুমি? কোনো সমস্যা হয়েছে? আর আমি তো বাবার কাছে সব কিছু কিনে দিয়েছি। কোনো কিছু কিনতে ভুলে গেলে বলো, আমি কাল সকালে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব। কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। আপনি রাতে কিছু খেয়েছেন? মনে হয় কিছু খাননি। চলেন আপনাকে খাবার বেড়ে দিই। আমি রিমির কথা শুনে মনে হলো আকাশ থেকে পড়লাম। রিমি আমাকে খাবার জন্য বলছে। খুব অবাক হলাম। আমার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে হবে না। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমিয়ে পড়ো। আর এতদিন যখন কেউ আমাকে খাবার খেতে ডাকেনি, আর এখন না ডাকলেই চলবে। তুমি যাও ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে আমার সন্তানের আবার ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে সেদিন রাতে আপনাকে ওইভাবে দেখে খুব ভয় আর রাগ উঠে গিয়েছিল, তাই আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করেছিলাম। এখন আর ওগুলো নিয়ে আমি আর ভাবি না, সব কিছু অভ্যাস হয়ে গেছে। এখন আর মন খারাপ হয় না। তাই বলে আমি চাদর টেনে শুয়ে পড়লাম, আর রিমি মুখটা মলিন করে চলে গেল। আর আমি ভাবতে থাকলাম, রিমি এতদিন পরে আমার সাথে কথা বলল, খুব ভালো লাগছে। রিমি তাহলে আমাকে ফিল করতে শুরু করেছে। কিন্তু আগেরকার কথা মনে পড়তেই সব কিছু অন্ধকার হয়ে গেল। রিমির বলা সেই পুরনো কথাগুলো মনে পড়তেই আবার আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আমি তো মাকে কথা দিয়েছি যে সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, আর মা আমাকে তার ছেলে বলে মানে না। যখন আমি কার জন্য এখানে থাকবো? তাই সব কিছু মাথা থেকে ঝেড়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রওনা হব, তখন আবার রিমি আমার রুমে আসলো। আমি সেদিকে কোনো খেয়াল না করে বললাম, এত সকালে ঘুম থেকে উঠছো কেন? যাও, যে শুয়ে পড়ো। আর কিছু লাগলে বলতে পারো, বাবার কাছে কিনে পাঠিয়ে দেব। না মানে আপনি প্রতিদিন খুব সকালে অফিসে চলে যান, তাই জানতে আসলাম সকালের নাস্তাটুকু করেন না। বাবা তো যাই সকালে 9টার সময়, তাহলে আপনি এত সকালে যাচ্ছেন কেন? আমি তোমাকে বলেছি না আমার খাবার খাওয়া নিয়ে কারো চিন্তা করতে? মানা করেছি না? এই 1 বছর যেভাবে খেয়ে আসছি, ঠিক এভাবে সারা জীবন খাবার খেতে পারবো। আর এত সকালে অফিস যাই কেন সেটা তুমি ভালো করেই জানো। আমাকে আর বলার প্রয়োজন মনে করি না। তুমি তো বলেছিলে যে আপনার ওই চেহারা যেন আমাকে আর না দেখান, তাই যতটা সম্ভব চেষ্টা করি না দেখানোর। এবার দেখি রিমি মাথা নিচু করে বসে আছে। হয়তো এমন কথা রিমি আমার কাছ থেকে আশা করেনি। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাইরে। নিচে এসে দেখি টেবিলে সব নাস্তা রাখা আছে, হয়তো রিমি আমার জন্য তৈরি করেছিল। আমি রেস্টুরেন্ট থেকে কিছু নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসে কাজ করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেছে, এমনকি বাবাও চলে গেছে বাসায় লাঞ্চ করতে। আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি রিসিভ করলাম। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। কোনো কাজ নেই, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন আপনি? আমি রিমি বলছি। আপনি দুপুরে লাঞ্চ করতে বাসায় আসছেন না? আসলে রিমি আমাকে এই প্রথম ফোন দিল তো, তাই নাম্বার আর কণ্ঠ চিনতে পারিনি। আর তার থেকে বেশি অবাক হলাম যে রিমি আমাকে ফোন করে লাঞ্চ করার জন্য বলছে। আমি বাইরে থেকে লাঞ্চটা করে নিয়েছি। আর আমি লাঞ্চ করেছি কিনা করেছি তা কেউ না ভাবলে খুশি হতাম। এতদিন যখন কেউ কোনো খোঁজ খবর রাখিনি, তাই এখনও খোঁজ খবর না রাখলে আমি না খেয়ে মরবো না। মিথ্যা বললাম।
তাই বলে আমি ফোনটা রেখে দিলাম আর ভাবতে থাকলাম হঠাৎ করে রিমি এত চেঞ্জ হলো কিভাবে। বুঝলাম না, সকালে নাস্তা করেছে কিনা, দুপুরে লাঞ্চ করেছে কিনা, সব জানতে চাইছে। এর কারণটা কি হতে পারে? হয়তো আমার উপর হালকা করুণা করছে, কিন্তু আমি কারো উপর করুণা হতে চাই না। এতদিন কিভাবে ছিলাম তা একটা বারও কেউ খোঁজ খবর নেয়নি, তাই এতদিন খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি উঠে গিয়ে বাইরে থেকে লাঞ্চ করে নিলাম। তারপর আবার অফিসের কাজে মনোযোগ দিলাম। অফিস শেষ হয়ে গেল, আমি বাইরে বের হয়ে আমার প্রতিদিনের কাজ করতে থাকলাম। মানে কিভাবে সময় অপচয় করে রাত 12টার সময় বাসায় যাওয়া যায়। রাত 9টা বাজে, আমি বন্ধুদের সাথে সিগারেট টানছি আর আড্ডা দিচ্ছি। সেই সময় আবার আমার ফোনটা বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখি রিমি ফোন দিছে। আমি কেটে দিলাম। এইভাবে বেশ কয়েকবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, ফোন দিয়েছো কেন? আপনি বাসায় আসবেন না। দেরি আছে বাসায় যাওয়ার। না মানে আর কোনো কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। তারপর আবার আড্ডাতে মনোযোগ দিলাম। তারপর 11টার সময় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছি আর পুরানো কথা ভাবছি। আপনি সিগারেট কেন খাচ্ছেন? জানেন না এসব খেলে শরীর খারাপ হয়? আমি চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি রিমি কথাগুলো বলল। আমি সিগারেট খেয়ে বেঁচে আছি, তাই সিগারেটের বিষয়ে আর কোনো কথা না বললে খুশি হব। প্লিজ ওইটা ফেলে দিন, কাশি হচ্ছে আমার আর কষ্ট হচ্ছে, প্লিজ ফেলে দিন। দেখলাম রিমি এক হাত পেটে দিয়ে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন অজানা এক ব্যথা অনুভব করলাম, কারণ রিমিকে যে আমি এখনো অনেক ভালোবাসি আর তার মধ্যে গড়ে উঠছে আমার বাবুটা। তাই সিগারেটটা ফেলে দিয়ে রিমির এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? আর আমার চেহারা দেখাতো তোমার পাপ। তুমি আমার রুমে এসেছো, আমাকে দেখছো, কথা বলছো, তোমার পাপ হবে। তুমি চলে যাও আর হাতটা রুমে গিয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবে, কারণ আমি তো একটা অমানুষ। আর একজন নোংরা মানুষ কাউকে স্পর্শ করলে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবে। রিমি আমার দিকে কেমন কান্না কান্না ভাবে তাকিয়ে আছে, মনে হয় এখনই কেঁদে দেবে। চোখে পানি জমা হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দিন। তুমি কেন মাপ চাইছো? তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার, কারণ আমি যে একটা জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দাও তোমার সুন্দর জীবনটা নষ্ট করার জন্য। হয়তো তুমি আমার থেকে ভালো কাউকে আশা করেছিলে, কিন্তু তোমার জীবনে আমার মতো এতটা অমানুষ আসবে এটা তুমি হয়তো আশা করনি। যা হবার হয়ে গেছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আবার আগের মতো চলাফেরা করবে। শুধু আমার বাবুটা বাইরে আসতে দাও, তোমাকে চিরদিনের জন্য সুখী করে দেব। যাও, অনেক রাত হয়েছে, বেশি রাত জাগলে শরীরটা খারাপ করবে, তাই ঘুমিয়ে পড়ো। আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। হয়তো ওর আর বলার কিছু নেই, কারণ এই কথাগুলো রিমি একদিন আমাকে বলেছিল। তারপর আমি আর একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে চলে আসলাম, আর রিমি কান্না করতে করতে চলে গেল নিজের রুমে। পরের দিন আবার একই সময়ে বের হয়ে গেলাম অফিসের জন্য। লাঞ্চের সময় আবার রিমি ফোন দিয়ে বলল যে বাবার সাথে যেন আমি বাসায় আসি লাঞ্চ করতে, কিন্তু আমি যাইনি, কারণ আমাকে দেখলে মা আবার বিরক্ত হতে পারে, আর আমি চাই না আমার জন্য মা না খেয়ে থাকুক, তাই আমি আর যাইনি। কিছুক্ষণ পর রিমি আবার ফোন করলো। কি ব্যাপার, আপনাকে না বাবার সাথে বাসায় আসতে বললাম, আপনি কেন আসলেন না? আমি দুপুরে এখন খাই না, না খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আর এখন আবার খাওয়া শুরু করলে অভ্যাসে পরিণত হবে, তাই আমারটা বাদ দিয়ে তোমারটা চিন্তা করো। তারপর আমি ফোনটা বন্ধ করে নিজের কাজ করতে থাকলাম। অফিস শেষে আবার আমার একটা চাকরি করতে হবে, সেটা হলো সময় নষ্ট, কিভাবে রাত 12টা পর্যন্ত বাইরে থাকা যায়। আজ আর ফোন অন করিনি। ঠিক 12টার সময় বাসায় পৌঁছালাম। রুমে ঢুকতেই দেখি রিমি হাজির। আপনার ফোন বন্ধ কেন? কতবার ফোন দিয়েছি জানেন আপনি? কেন, এ অমানুষটাকে আবার ফোন দেওয়ার কারণ কি? তোমাকে বলেছি না বেশি রাত জাগতে নিষেধ করেছি না, তারপরও কেন রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে আমার সন্তান, শুধু আমার সন্তানটার ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না, যাও ঘুমিয়ে পড়ো। রিমি আবার আমার দিকে কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছে আমার দিকে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। রিমি চোখ মুছে বলল,
না আসলে ডেলিভারির আর তো বেশি সময় নেই, আর 1 মাস সময় আছে, তাই বলছিলাম কি এই 1 মাস আমার রুমে ঘুমাবেন। কেন তোমার রুমে কেন? আর তাছাড়া একটা জানোয়ারকে তোমার রুমে থাকলে তোমার সমস্যা হবে তো। না কোনো সমস্যা হবে না, আরো ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারির পেইন উঠে যাবে, আর রাতে কখন কি লাগে ঠিক মতো নিতে পারি না, তাই পরে যদি বাচ্চার কোনো প্রবলেম হয়। এবার আমি কিছু বললাম না, কারণ সবার আগে আমার বাবুটা, তারপরে অন্য কেউ। তাই রিমির সাথে রিমির রুমে চলে আসলাম। রিমি বিছানায় ঘুমালো আর আমি সোফায় ঘুমালাম। তারপর সকালে রিমির ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে আসলাম। পরের দিন এভাবে সারাদিন কাজ করে রাতে রিমির রুমে সোফায় শুয়ে আছি। তখন রিমি বলল, আচ্ছা আমাদের বাবু হলে বাবুর নাম কি রাখবেন? আমাদের বাবু মানে শুধু আমার সন্তান, ও আর কারো না। আমার সন্তান, আমার যেটা ভালো লাগবে সেই নাম রাখবো। তোমার এই বিষয় মাথা না ঘামালেও চলবে। এখন ঘুমাও তুমি। রিমি এবার কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্না করতে করতে পরে ঘুমায় পড়ে। এভাবে কেটে যায় 1 মাস। এই 1 মাসে রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার উপর অধিকার খাটানো শুরু করছে। কিন্তু আমি রিমিকে সেই সুযোগ দিতাম না। প্রতিদিন সকালে নাস্তা করার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কিছু না বলে চুপ করে চলে আসতাম। এতে রিমি অনেক কষ্ট পেত। তারপর দুপুরে লাঞ্চ টাইমে প্রতিদিন আমাকে ফোন দেবে। আমি কেন ফোন বন্ধ করে রাখতাম, আর না হয় ফোন রিসিভ করতাম না। একদিন অফিসে কাজ করছি, তখনই বাবা আমার কাছে দৌড়ে আসলো আর বলল যে রিমিকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ডেলিভারি পেইন উঠেছে। তাই আমি আর বাবা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। রিমিকে ডাক্তার ওটিতে নিয়ে গেছে আর মা বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল আমার ছেলে হয়েছে আর রিমিও ভালো আছে। আমার ছেলের কথা শুনে আজ আমি সবচেয়ে বেশি খুশি। আসলে বাবা হওয়া যে কি আনন্দ, আর কেমন অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনের মধ্যে। খুশিতে আমার দু চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক্তার সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই করতে পারেন, কিন্তু সবাই প্রথমে নিজের বইয়ের কথা জানতে চায়। আর আপনি নিজের ছেলের কেন একবারও জিজ্ঞেস করলেন না যে আপনার স্ত্রী কেমন আছে? ডাক্তারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর পাশে থাকা মা বাবা সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মৃদু হেসে কেবিনে চলে গেলাম আর আমার সন্তানের কাছে গেলাম। নিজের ছেলেকে দেখে কেমন যেন নিজেকে খুব বাচ্চা লাগছে। পাশের বেডে রিমি শুয়ে আছে, সেদিকে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু আমার ছেলেকে চাই। তারপর মা আর বাবা কেবিনে আসলো। মা রিমির পাশে গিয়ে বসলো আর বাবা আমার কাছে এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর মা বাবা বাইরে চলে গেল। আমি এখন আমার ছেলের কাছে বসে আছি। কিছুক্ষণ পর রিমি বলল, আমার ছেলেকে আমার কাছে দাও, আমি তো এখনো ভালোভাবে দেখতে পারিনি। আমার এবার মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। কি বললে? তোমার ছেলে মানে? এটা শুধু আমার ছেলে, এর বাবাও আমি, মাও আমি। মনে থাকে যেন। আর কোনো অমানুষের বাচ্চা তোমার ছেলে হয় কিভাবে? তুমি একদম ওকে স্পর্শ করবে না। আমার ছেলেকে আমি দেখে রাখবো। তাই বলে আমি রিমিকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে আসলাম। রিমি কিছু বলতে চাইছিল, কিন্তু আমি তার আগে চলে এসেছি। অবশ্য রিমি আমার কথা শুনে কান্না শুরু করে দিয়েছিল। কাঁদুক, তাতে আমার কি? এর থেকে 1000 গুণ কষ্ট আমি পেয়েছি। পুরো 1 বছর আমার কষ্ট তিলে তিলে আমাকে শেষ করে দিয়েছে। তারপর বাইরে এসে সব কিছু ঠিকঠাক করে নিলাম। চট্টগ্রামের একটা টিকিট কাটলাম। তারপর আমার যা যা লাগে সব কিছু যাবতীয় জিনিস নিয়ে প্যাক করে নিলাম। আর 2টা চিঠি লিখলাম, একটা মায়ের জন্য আর একটা রিমির জন্য। আজ রাতেই আমি সব কিছু ছেড়ে আমার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তারপর আমি দুপুরের পরে আবার হাসপাতালে গেলাম। গিয়ে দেখি রিমির পাশে আমার ছেলে চুপটি করে শুয়ে আছে। এতে আমার রাগটা আরও বেশি হয়ে গেল। আমি তাড়াতাড়ি গিয়ে রিমির পাশ থেকে আমার ছেলেটাকে তুলে নিলাম। ওই, তোকে না আমি মানা করেছি আমার ছেলেকে স্পর্শ করতে? তাও তুই কেন ধরেছিস? তুই কি ভুলে গেছিস আগের কথা? তুই কি বলে গালাগালি দিয়েছিলি আমার আর আমার ছেলেকে? তারপরও তুই কিভাবে ওকে কোলে নিস? হ্যাঁ, প্লিজ আনাফ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। একটা মা হওয়া যে কতটা আনন্দের তা আমি জানতাম না। প্লিজ আমার ছেলের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি যা বলবে আমি সব শুনবো, তবু আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। কেন সেদিন মনে ছিল না যেদিন আমার ছেলেকে আর আমাকে জানোয়ার, রাস্তার কুকুর, অমানুষ বলে গালাগালি দিয়েছিলি? তুই তো আমার ছেলেটাকে গালাগালি দিয়েছিস, কিন্তু তার বয়স মাত্র 2 মাস, তার তখন জন্ম হয়নি। তখন তুই গালাগালি দিয়েছিস। কোনো মা তার নবজাতক ছেলেকে এভাবে গালাগালি দিতে পারে না। তাই
এর প্রতি তোর কোনো অধিকার নেই, মনে থাকে যেন। তাই বলে আমি ছেলেকে নিয়ে বাইরে একটা চেয়ারে বসে পড়লাম। আর এদিকে রিমি অঝোরধারায় কান্না করতে থাকলো। তারপর বিকাল হতেই দেখি মা বাবা চলে আসলো হাসপাতালে। আমাকে ছেলে নিয়ে এভাবে বাইরে বসে থাকতে দেখে বাবা আমার কাছে আসলো। কিরে কি হয়ে আমার দুলাভাইকে নিয়ে বাইরে বসে আছিস কেন? ভিতরে গিয়ে বস। বাবা আমাকে ক্ষমা করবে, আমার ছেলেকে আমি দেখতে পারবো। মা বা রিমি আমার ছেলের উপর কোনো অধিকার না দেখালে খুশি হব। দেখ বাবা, এতদিন যা হয়েছে সব ভুলে যা, আবার নতুন করে শুরু কর তোরা। আর তাছাড়া এখন তোরা দুজন না, তিনজন। বাবা তুমি কি ভুলে যেতে বলছো? আমার জীবনের সবচেয়ে খারাপ কষ্টকর 1 বছর ভুলে যাব? কোনোদিন সম্ভব না বাবা। এতদিন আমাকে যেমন অবহেলা করে এসেছে, তেমনই আমি চাই না আমার ছেলেটা সব সময় আমার মতো অবহেলা নিয়ে বড় হোক। বাবা তুমি আমার আর আমার ছেলের নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু মায়ের শরীরের দিকে খেয়াল রাখবে। তাই বলে আমি আমার ছেলেকে নার্সের কাছে দিয়ে বাইরে চলে আসলাম। তারপর সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। আমার চট্টগ্রামের বাস রাত 11:30 বেজে। তারপর সোজা হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি রিমি ঘুমিয়ে আছে, আর তার হাতের পাশে আমার বাবুটা ঘুমিয়ে আছে। আমি বাবুটাকে কোলে নিয়ে তারপর সেখানে একটা চিঠি রেখে আমার ছেলেকে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আমার মায়ের জন্য যে চিঠি, সেটা মা কাল সকালে পেয়ে যাবে। তারপর আমি ব্যাগপত্র নিয়ে বাসে উঠে পড়লাম, আর মোবাইলের সিমটা খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম। আজ সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, হয়তো কোনোদিন আর ফিরে আসা হবে না আমার প্রিয় শহর যশোরে। খুব কষ্ট হবে মা বাবাকে ছেড়ে, কিন্তু কি করব, আমার মা আমার সাথে 1 বছর কথা বলেনি, শুধু অবহেলা পেয়েছি। আর রিমিকে তো আমি ভালোবাসতাম, আমি চেয়েছিলাম সবকিছু ভুলে আবার নতুন করে রিমির সাথে সংসার শুরু করব। কিন্তু রিমি আমার নবজাতক বাচ্চাকে অবহেলা করছে, তার তো কোনো দোষ ছিল না। তাই আমি আর চাই না অবহেলা নিয়ে বেঁচে থাকতে। তাই অচেনা শহরে চলে আসলাম নতুন করে জীবন শুরু করতে। পরের দিন সকালে রিমি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে নেই, আর সেখানে একটা চিঠি রাখা আছে। এদিকে সকালে আহনাফের মায়ের কাছে একটা চিঠি পৌঁছায় দিল একটা অচেনা ছেলে। আহনাফের মা চিঠি পড়তে লাগলো। মা, তুমি যখন আমার চিঠিটা পাবে তখন হয়তো আমি তোমাদের থেকে অনেক দূরে চলে এসেছি নতুন করে জীবন শুরু করতে। মা, আমি জানি তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তাও আমাকে মানিয়ে নিতে হবে। আমি যে 1 বছর তোমাদের কাছ থেকে অবহেলা পেয়েছি, সেটা আমি সহ্য করতে পারতাম না মা জান। খুব কষ্ট হতো, মাঝে মাঝে মনে হতো এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যায়। কিন্তু আমি আমার ছেলের জন্য নিজের ক্ষতি করিনি, কারণ আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার ছেলেটাকে এমন অবহেলা নিয়ে বড় হতে হতো। আর আপনজন অবহেলা করলে কতটা কষ্ট হয় শুধু আমি জানি। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার কাছে সেই 1 বছর আগে মারা গেছি, তাই আর তোমাদের ছেলে বলে পরিচয় দিতে হবে না। আর আমার এই পাপী নোংরা চেহারা তোমাকে আর দেখতে হবে না। তাই আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি মা, যেখানে কোনো অবহেলা নেই। যদি কোনো দিন ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও মা। ইতি, তোমার অবহেলার পাও। আহনাফের মা চিঠিটা পড়া মাত্রই কান্না শুরু করে দিল, আর তাড়াতাড়ি উঠে হাসপাতালে যেতে লাগলো। এদিকে হাসপাতালে আহনাফের দেওয়ার চিঠি পড়তে থাকলো। রিমি, তুমি হয়তো জানো না, তোমাকে আগে 2 বছর যেভাবে ভালোবাসতাম ঠিক সেইভাবে এখনো ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলে না। মনে করেছিলাম জেল থেকে বের হয়ে আবার তোমাকে বিয়ে করে 2জন সুখী থাকবো, কিন্তু বিয়ে হলেও আমরা সুখী হতে পারলাম না। তুমি যদি চাইতে তাহলে আমাদের সংসারটা আজ অন্যরকম হতো, কিন্তু তুমি চাওনি, কারণ আমি যে একটা অমানুষ জানোয়ার, তাই না? তুমি তো একদিন বলেছিলে আমার গর্ভে কোনো অমানুষের বাচ্চা ধারণ করতে পারবো না, কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমার ছেলেটাকে তোমার গর্ভে ধারণ করার জন্য। আর তুমি যেদিন আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছিলে, সেদিন জানো কতটা কষ্ট পেয়েছিলাম। আর তুমি কি বলেছিলে, আমাকে ক্ষমা করে দাও। আমি সেদিন রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছি। রিমি, তুমি কি জানো মানুষ রাগের মাথায় সবসময় সত্যি কথা বলে, আর তাই সেদিন তুমি যা বলছো হয়তো সব সত্যি। আর আমি তোমার জীবন নষ্ট করেছিলাম, আর সেই জীবন থেকে আমি চিরদিনের জন্য আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে তোর মতো পাপীর চেহারা আমি দেখতে চাই না, তাই আমি তোমার কথা রাখার জন্য চলে যাচ্ছি। আর আমার ছেলেকে আর কোনোদিন অমানুষ বলে গালাগালি করো না।
তুমি পারলে যতদিন গালাগালি করো আমাকে করো, আমার ছেলেকে আমি কেমনভাবে গড়ে তুলবো জানি না, কিন্তু তোমাদের মতো অবহেলা করব না যেভাবে তোমরা আমাকে করছো। তাই আমি চিরদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি কোনো এক অজানা শহরে। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। হিতি একটা অমানুষ। রিমি আহনাফের চিঠি পেয়ে পাগলের মতো কান্না করতে থাকলো আর আহনাফ বলে চিৎকার করতে থাকলো। তখনই আহনাফের মা আসলো রুমে, আর রিমি আহনাফের মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকলো আর বারবার আহনাফ ফিরিয়ে আসো, আমার ছেলেকে ফিরিয়ে দাও বলে চিৎকার করে কান্না করতে থাকলো। আর এদিকে আহনাফ তার ছোট ছেলেকে নিয়ে এক অচেনা শহরে চলে আসলো। কাউকে চিনে না, কোথায় থাকবে আহনাফ নিজেই জানে না। পরের দিন আমি আমার ছেলেকে নিয়ে একটা চায়ের দোকানে বসে আছি। আমি হালকা নাস্তা করে আমার ছেলের জন্য দুধ কিনে তাকে কষ্ট করে খাওয়ালাম। অনেক হয়েছে, এবার আমার ছেলের একটা নাম রাখতে হবে। তাই আমার ছেলের নাম আব্দুল্লাহ আল সামি রাখলাম, কিন্তু আমি তাকে সামি বলেই ডাকবো, আপনারাও ডাকতে পারেন সামি বলে। তারপর দোকানে আর কিছুক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে দোকানদার বলল, কি ব্যাপার, আপনি এতটুকু বাচ্চা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? আর বাচ্চার মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, তাই কাউকে চিনি না, আর থাকার একটা জায়গাও নেই, আর বাচ্চার মা নেই, আমি তার মা বাবা। তারপর দোকানদার কি যেন ভেবে বলল, আপনি চাইলে আমার বাড়ির পাশের একটা ছোট বাড়ি আছে, আপনাদের দুজনের থাকার জন্য বেশ ভালো জায়গা। আমি দোকানদারের কথা শুনে বেশ খুশি হলাম। আমি আর কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে গেলাম। তারপর তিনি আমাকে বাসাটা দেখিয়ে দিয়ে চলে গেল আর বলল, আমার বাড়িটা পাশেই, আমি আমার মেয়েকে বলে যাচ্ছি আপনার যা যা লাগবে সব কিছু যেন সে দেখে নেয়, আর কোনো সমস্যা হলে আমার মেয়েকে বলবেন। দোকানদার তাই বলে চলে গেল আর আমি ঘরটা একটু দেখে নিয়ে কাজ শুরু করে দিলাম, মানে ঘর গোছানোর কাজ। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে আসলো রুমে। ও, আপনি তাহলে তিনি যার কথা বাবা বলে গেল? তার মানে ইনি দোকানদারের মেয়ে হবে হয়তো। দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর, তবে গরিব বলে বেশি সাধারণভাবে চলাফেরা করে, তাই সৌন্দর্যটা বেশি ফুটে উঠছে না। জি, আমি এই ঘর ভাড়া নিয়েছি, আসলে এখানে কাউকে চিনি না তো, তাই আপনাকে আসতে হলো। আপনি একটু দেখিয়ে দিলেই চলবে। আরে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যা যা দরকার বলবেন, আমি দেখিয়ে দেব। আর আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকলে খুশি হব। আমার নাম তনিমা, তনিমা বললেই খুশি হব। ও আচ্ছা, নাম ধরেই ডাকবো। তখনই স্বামী কেঁদে উঠল আর তনিমা বলল, এখানে একটা বাচ্চা কান্না করছে কোথায়? আমি তাড়াতাড়ি গিয়ে স্বামীকে কোলে তুলে নিলাম, কিন্তু কান্না থামার কোনো নাম গন্ধই নেই। এই বাচ্চাটা কার? কার বাচ্চা চুরি করে নিয়ে আসছেন? বলেন কার বাচ্চা, নইলে আমি কিন্তু লোকজন ডাকবো আর বলবো আপনি একটা বাচ্চা পাচারকারী। আমি বাচ্চা চুরি করতে যাব কেন? এটা আমার ছেলে, আমি ওর বাবা, আর আমি কোনো বাচ্চা পাচারকারী না, বুঝলেন? তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার ছেলের মা নেই, সে আমার ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন থেকে আমি ওর মা বাবা। ও, তা আগে বলবেন তো। আর বাচ্চা কেউ এইভাবে কোলে নেয়? দেন আমার কাছে, দেন। তাই বলে তনিমা আমার কাছ থেকে বাচ্চাটা নিজের কাছে নিয়ে নিল, আর স্বামীর কান্না থেমে গেল। আসলে বাচ্চারা মাতৃ করে বেশি মানায়। আচ্ছা, আপনি ঘরটা গোছান, আমি আপনার ছেলেকে দেখছি। তাই বলে তনিমা স্বামীকে নিয়ে বাইরে চলে গেল, আর আমি ঘরটা গোছানো শুরু করলাম। ঘর গোছানো শেষে আমি বাইরে গিয়ে দেখি স্বামী তনিমার কোলে আরামে ঘুমিয়ে আছে। দেখে খুব ভালো লাগলো, কারণ সারাটা দিন বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতে পারিনি। দেন স্বামীকে আমার কাছে দেন, রুমে শুয়ে দিয়ে আসি। আপনার কাছে দিলে আবার ঘুম ভেঙে যাবে, আমি নিয়ে যাচ্ছি, চলেন। তারপর তনিমা স্বামীকে বিছানায় রেখে চলে আসবে, তখন বলল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আহনাফ হাসান, আমাকে আহনাফ বলে ডাকলেই হবে। ও আচ্ছা, দুপুরে আমাদের বাসায় খাবেন, বাবা বলে গেছে যেন দুপুরে খাবার যেন আমাদের বাসায় খাই। আমি শুধু মাথা নাড়িয়ে ইশারা করে হ্যাঁ বললাম। তারপর আমি নিজের ঘরে চলে আসলাম আর কিছু টুকটাক কাজ করে নিলাম। আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম, এখন আপাতত এই টাকা দিয়ে চলতে হবে, আর কিছুদিনের মধ্যে একটা চাকরি জোগাড় করতে হবে। কিন্তু আমি চাকরি করতে গেলে স্বামীকে কে দেখবে? তারপর আমি দুপুরের সময় বসে আছি, তখনই তনিমা আমার জন্য খাবার নিয়ে আসলো আর স্বামীর জন্য ফিডারে করে দুধ নিয়ে আসলো। আপনি আবার কষ্ট করে নিয়ে আসলেন কেন? আমাকে বললে আমি গিয়ে নিয়ে আসতাম। তা কি করে হয়, আপনি তো আমাদের মেহমান, তাই আপনার ভালো মন্দ দেখার সব দায়িত্ব আমার। তারপর আমি তনিমার কাছ থেকে দুধের ফিডারটা নিয়ে স্বামীর দুধ খাওয়াতে যাব, তখন তনিমা বলল,
এইসব কাজ আপনাদের না, এসব কাজ আমাদের। তাই আপনি খেয়ে নেন, আমি স্বামীকে দুধ খাওয়াচ্ছি। তারপর আমি দুপুরে খাবার খেতে লাগলাম, আর তনিমা স্বামীকে কোলে তুলে খুব যত্ন করে খাওয়াতে লাগলো। মনে হচ্ছে স্বামী তার মায়ের কোলে দুধ খাচ্ছে, আর তনিমা মনে হচ্ছে তার নিজের ছেলেকে কোলে তুলে যত্ন করে দুধ খাওয়াচ্ছে। এইভাবে চলছিল আমাদের দিনগুলি। এখন আমার থেকে তনিমা স্বামীকে বেশি খেয়াল করে, খুব আদর করে স্বামীকে। স্বামী যেন তার নিজের মাকে পেয়েছে। আর তনিমা আমাকেও বেশ কেয়ার করে। আর হ্যাঁ, তনিমার মা বেঁচে নেই। তনিমার বাবা সারাদিন চায়ের দোকানে কাজ করে, আর তনিমা সারাদিন স্বামীকে নিয়ে পড়ে থাকে। আমি কিছুদিন ধরে ভাবছি আমি একটা চাকরি করব, কারণ বাড়ি বসে থাকতে সবসময় ভালো লাগে না। আর এখন স্বামীকে নিয়ে বেশি চিন্তা করি না, কারণ স্বামী দেখাশোনা করার জন্য তনিমা আছে। কারণ আমার থেকে তনিমা স্বামীকে বেশি দেখাশোনা করে। প্রায় সবসময়ই আমি তনিমার কাছে থাকি, আর তনিমা কেমন যেন সবসময় আমাকে কেয়ার করে, সবসময় খোঁজ খবর নেয় কখন কোনটা লাগবে, সব কিছু তনিমা নিয়ে আসে। তারপর আমি কিছুদিনের মধ্যে একটা চাকরি পাই, আর পরশু চাকরিতে জয়েন করতে হবে। তনিমা শোনো, বলছি আমি একটা চাকরি পাইছি, আর ভাবছি চাকরিটা করব, কিন্তু স্বামীকে দেখে রাখবে কে? তাই তুমি যদি স্বামীকে একটু দেখে রাখতে। তো আমাকে বলছেন কেন? যান না, চাকরি করেন। আর এতদিন স্বামীকে মনে হয় অন্য কেউ দেখে রাখছে, যে আজ আমাকে বলছে যে দেখে রাখতে। এতদিন অন্য মানুষ দেখে রাখছে, আমি না হয় এখন দেখে রাখবো। আসলে আমি কথাটা ওভাবে বলতে চাইনি। আমার থেকে তো তুমি ওকে বেশি দেখাশোনা করো, তাই তোমাকে একটু বললাম। এখন তো আমি সে সকালে যাব, আর ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, তাই বললাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, স্বামীকে আমি ভালোভাবে দেখে রাখবো। আর স্বামী তো আমারই ছেলে নাকি? কি বললে? স্বামী তোমার ছেলে মানে? কই, কখন বললাম? আমি তো বলছি সে তো আমার ছেলের মতোই। ও ঠিক আছে। কিছুদিন ধরে দেখছি তনিমা কেমন যেন সব সময় মনে মনে কী সব বলে, আর কেমন সব সময় আর চোখে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারছি তনিমা আমাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু এটা যে কোনোদিন সম্ভব না, কারণ আপনারা তো সবই জানেন, কিন্তু তনিমা তো আর জানে না। তবে আমি বুঝতে পারছি তনিমাকে ছাড়া স্বামী লালন পালন করা সম্ভব না। আর তনিমা কেমন যেন স্বামী নিজের ছেলের মতো দেখাশোনা করে। আর তনিমা মেয়েটা অনেক ভালো, কোনো অহংকার নেই তার মধ্যে। তারপর আমি অফিস জয়েন করলাম। তনিমা এখন আমাকে প্রতিদিন সকালে সব কিছু গুছিয়ে দেয়। সকালে উঠে নাস্তা তৈরি করে দেবে, তারপর সন্ধ্যার পর নিজের